নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসেম্বরের যে নেট পরীক্ষাটা আমাদের হয়েছে ডিসেম্বর 2024 এবং তার যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের যে বাংলা পার্টটা রয়েছে সেই বাংলা পার্টটা অলরেডি এর আগে দুটো ক্লাস হয়েছে, যেখানে প্রথম দিন 20টা প্রশ্ন এবং পরের দিন আমি 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। মোট 51 থেকে 100 নম্বর প্রশ্ন অবধি কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 101 থেকে আলোচনা করা শুরু করব। আচ্ছা, তাহলে আজকের প্রথম প্রশ্নে চলে আসি। মক্ষী বললে স্বদেশীর সঙ্গে এ বইটার যোগ কি? মক্ষী যে বইটার কথা বলেছে, এটা কোথা থেকে দেওয়া আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ঘরে বাইরে, রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস থেকে দেওয়া, অর্থাৎ আমাদের বাংলা সিলেবাসের ইউনিট 8। আচ্ছা, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1, অর্থাৎ স্ত্রী পুরুষের যৌন মিলন সংক্রান্ত যে বই, সেই বইয়ের কথা বলা হয়েছে। আর এখানে মক্ষী হচ্ছে বিমলা। পরবর্তী প্রশ্নে চলে আসি। এখানে কোশ্চেন আইডি গুলো রয়েছে, যদি আপনাদের কাছে প্রশ্নপত্র থেকে থাকে এবং আইডির সাথে দাগিয়ে দাগিয়ে যদি আপনারা উত্তর লিখতে চান, তাহলে আমি বলবো এটা যেমন রিভিশন ক্লাস হচ্ছে, যেহেতু সামনে নেটের পরীক্ষা চলে এসেছে এবং তাকে মাথায় রেখে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারগুলোকে রিভাইজ দিতে হবে এবং তার সাথে সাথে যেরকম আমি পরীক্ষা নিচ্ছি সেই পরীক্ষাও তো অবশ্যই আপনারা নিশ্চয়ই দিচ্ছেন। তো এইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে যদি আমরা নেটটা পাস করতে চাই। এবং যদি আপনাদের লিখে নিতে হয় তাহলে কোশ্চেন আইডির এই শেষ 4টে নম্বর আপনারা লিখে নিতে পারেন 9675 এবং এর সঠিক উত্তর হচ্ছে 1। পরবর্তীকালে আপনারা উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। বলছে ছেকানুপ্রাস ও বৃত্তনুপ্রাস, ছেকানুপ্রাস ও বৃত্তনুপ্রাস উভয় ক্ষেত্রেই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন গুচ্ছ দুবার ধ্বনিত হতে পারে, কিন্তু বৃত্তনুপ্রাসে কি হয়? কোনটা হবে সঠিক উত্তর? একটা বলছে অপশন ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় অযুক্তভাবে স্বরূপ অনুসারে, ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় যুক্তভাবে স্বরূপ অনুসারে, ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় অযুক্তভাবে এবং ক্রমানুসারে, আর ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় যুক্ত বা অযুক্তভাবে এবং ক্রমানুসারে। এর যে সঠিক উত্তর সেই সঠিক উত্তর কিন্তু হবে 1, অর্থাৎ কি ব্যঞ্জন গুচ্ছ কি হয়, আপনারা যারা অলংকার বা ছন্দ এগুলো ভালো করে পড়েছেন তারা বলতে পারবেন যে এই ছেকানুপ্রাস অর্থাৎ অলংকার থেকে দেওয়া রয়েছে অনুপ্রাস অলংকার, সেখানের যে ব্যঞ্জন গুচ্ছ ছেকানুপ্রাস বৃত্তনুপ্রাস উভয় ক্ষেত্রে ব্যঞ্জন গুচ্ছ কি হয় দুবার করে ধ্বনিত হয়, কিন্তু বৃত্তনুপ্রাসে পার্টিকুলার কোন ব্যাপারটা হয় সেটা হচ্ছে ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় অযুক্তভাবে এবং স্বরূপানুসারে। এটা হবে সঠিক উত্তর। তার মানে এটা আমরা পেলাম 1। পরবর্তী প্রশ্নে চলে যাই। যে ব্যক্তি মাৎসর্য যুক্ত, অহংকারী, মায়াবী, রোষপরবশ, চঞ্চল এবং আত্মশ্লাঘাকারী সেই নায়ককে আমরা কি বলি? বুঝতেই পাচ্ছি এটা দেওয়া হয়েছে কোথা থেকে, উজ্জ্বল নীলমণি থেকে দেওয়া হয়েছে, যেখানে নায়ক ভেদ প্রকরণ যে পাঠটা আমাদের রয়েছে সেখান থেকে প্রশ্নটা দেওয়া রয়েছে। তাহলে যে ব্যক্তি হচ্ছে অহংকারী হবে, মায়াবী হবে, রোষ পরবশ হবে, তাহলে এই বৈশিষ্ট্য আমরা কোথায় দেখেছি? আমরা কিন্তু দেখেছি যে ধীরোদ্ধত যে নায়ক, ধীরোদ্ধত অনুকূল নায়ক, তার ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্য দেখতে পেয়েছি। তাহলে 9701 এর সঠিক উত্তর হবে অপশন 2, ধীরোদ্ধত অনুকূল নায়ক। পরবর্তী প্রশ্নে আসি। নিচের দুটি তালিকায় উজ্জ্বল নীলমণি সম্পর্কে অবিন্যস্তভাবে বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করা হলো। আচ্ছা, আবার উজ্জ্বল নীলমণি থেকে প্রশ্ন আসছে এবং দেখুন এখানেও কিন্তু অদ্ভুতভাবে নায়ক ভেদ প্রকরণ থেকেই প্রশ্নটা এসেছে। তাহলে এই জায়গাগুলো খেয়াল করবেন, বিশেষ করে ইউনিট 9 এবং 10 যদি আমরা খুব ভালো করে বুঝে, কারণ ওটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জায়গা, কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আমরা ইজিলি করতে পারবো। তাহলে এই উত্তরটা করে ফেলি, দেখি কি দাঁড়াচ্ছে। আচ্ছা,
এখানে বলা হচ্ছে যে কোনটার সাথে কোনটা হবে। দেখুন ধীর ললিত, ধীর ললিত আমরা কি জানি, ধীর ললিত হচ্ছে কন্দর্প, তাই তো? ধীর ললিত হচ্ছে কন্দর্প। তারপরে হচ্ছে ধীর শান্ত, ধীর শান্ত প্রকৃতির আমরা জানি যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের ক্যারেক্টারটা যদি আমরা ভাবি তাকে দেখব ধীর শান্ত ধরনের একটা চরিত্র তার মধ্যে রয়েছে। সি সি হয়ে যাবে শ্রীকৃষ্ণ, ধীরোদাত্ত হচ্ছে শ্রীকৃষ্ণ এবং ধীরোদ্ধত হচ্ছে ভীমসেন, ঠিক আছে? ধীরোদ্ধত হচ্ছে ভীমসেন। তাহলে এই যে উদাহরণগুলো রয়েছে, যেগুলো যে নায়ক ভেদ প্রকরণে যে বিষয়টা রয়েছে, যে ধীর ললিত কাকে বলছে এবং তার উদাহরণ কি, সেখানেই কিন্তু এই অপশনগুলো রয়েছে। তাহলে এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2। অপশন 2 হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দুরাশা গল্প বিষয়ে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটা তথ্য সাজিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরকে মানে নিচে দেওয়া 4টি বিকল্পের মধ্যে ঠিকটা কোনটা চিহ্নিত করতে হবে। ঠিক এই দিকটাও দেখে নিতে হবে কিন্তু কি লেখা হয়েছে, ঠিকটা বলতে বলেছে। দেখে নি, বলছে দুরাশা গল্পের প্রকাশকাল সাধনা বৈশাখ 1305, তাই কি? তা কিন্তু নয়, ঠিক আছে? এই জন্য কিন্তু এই সালগুলো মনে রাখতে হবে আমাদের। এর আগের বারও কিন্তু প্রশ্ন এসেছিল যে দুরাশা গল্পের কত সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, বি হচ্ছে দুরাশা গল্পের গল্পকথক নবাব পুত্রীকে প্রথমবার দেখে ভেবেছিলেন পর্বত শৃঙ্গের সন্ন্যাসিনী, ঠিকই তাই ভেবেছিলেন। নেক্সট চলে আসি, নবাব পুত্রী কেশরলালের উদ্দেশ্যে যখন ঘর ছেড়েছিলেন তখন তিনি ষোড়শী ছিলেন। হ্যাঁ একদম, তার ষোড়শী, অর্থাৎ তার বয়স 16 ছিল। নবাব পুত্রী কেশরলালের সন্ধানে বেরিয়ে যোগিনী বেশে কাশী লীলানন্দ স্বামীর কাছে শাস্ত্র শিক্ষা করেছিলেন। লীলানন্দ স্বামী কিন্তু নয়। লীলানন্দ স্বামীর কথা আমরা কোথায় পেয়েছি যদি আপনারা বলতে পারেন অবশ্যই জানাবেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি এবং সি, মানে বি এবং সি 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর। অপশন 4 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে বাকি ইতিহাস থেকে দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ জায়গায়। এর আগেও কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন ছিল। বলছে বাকি ইতিহাস নাটক সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে দিতে বলেছে। কি করেছে এখানে না, ছবিটার কথা বলেছে এবং কোন ছবি প্রসঙ্গ এই দুটো ম্যাচ করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে শিকলে বাঁধা কৃতদাস চালান যাচ্ছে, এটা হচ্ছে প্রাচীন মিশরের ছবি, যেটা ভুল হবে। খ্রিস্টানদের সিংহ দিয়ে খাওয়ানো হচ্ছে রোমের কলোসিয়াম, একদম তাই। নেক্সট হচ্ছে ওই চাকাটা ঘোরালে টানের চোটে মানুষের হাড়গোড় ভেঙে যায়, আলবামা তুলোক্ষেত নয়, ভুল। আচ্ছা, বেনেটটা কিরকম গেথে আছে, নেপোলিয়নের জয়যাত্রা, সঠিক কথা বলেছে। পড়ে থাকা বাচ্চা ছেলেটার ডান হাতটা নেই, এটা দ্বিতীয় মহাযুদ্ধ। হ্যাঁ, এটা দ্বিতীয় মহাযুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? বি, ডি এবং ই। দেখে নি বি, ডি এবং ই কোন অপশনে রয়েছে। অপশন 4। অপশন 4 হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে আলোচিত কয়েকটা বিষয় উল্লেখ করা হচ্ছে এবং কি বলছে যে এগুলো পরপর পরপর সাজাতে, তাই তো? পোয়েটিক্সের আলোচনায় যে ক্রম এসেছে, তার মানে এখানে কিন্তু আমরা ক্রমের প্রশ্ন পেলাম। একটু দেখে নি কি বলছে। ট্র্যাজেডি সরঙ্গ, ট্র্যাজেডি কমেডির পার্থক্য, ভীতি ও করুণা জাগরণ, মহাকাব্যের চেয়ে ট্র্যাজেডির মহত্ব। আচ্ছা, তাহলে এখানে বোঝাই যাচ্ছে প্রথমে ট্র্যাজেডি এবং কমেডির পার্থক্য নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। তার মানে আমরা এই প্রশ্ন থেকে কি বুঝলাম যে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে আমরা কিভাবে পড়বো। পরপর যে রয়েছে না অধ্যায়গুলো, পরপর পরপর আমাদের জানতে হবে এবং কোন অধ্যায়ে কি আলোচনা হয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম অপশন হবে হচ্ছে বি। এর পরে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ট্র্যাজেডি সরঙ্গ, ঠিক আছে, 6টা যে উপাদান সেটা নিয়ে। তাহলে বি এর পরে হবে হচ্ছে এ। নেক্সট চলে আসি, ভীতি ও করুণার জাগরণ হচ্ছে তারপর হবে এবং সবার লাস্টে হবে মহাকাব্যের চেয়ে ট্র্যাজেডির গুরুত্ব। তার মানে কিরকম ভাবে সাজাবো আমরা? বি এ সি ডি, বি এ সি ডি, অপশন 4 হবে সঠিক উত্তর। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছেন। এটা কিন্তু পুরো রিভিশন ক্লাস এবং তাছাড়াও আমাদেরকে কি করতে হবে, পিওয়াই কিউ গুলো সলভ করতে হবে, কারণ অনেক সময় পিওয়াই কিউ কিন্তু রিপিটও করে। আমি এরকম
বহু কোশ্চেন দেখেছি যেটা আর কি রিপিটও হয়, আবার কনসেপ্ট থেকে একই ধরনের প্রশ্ন চলে আসে, তাই এইটা দেখা কিন্তু খুব প্রয়োজন, পেপার 1 পেপার 2 বোথ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। বিবেকানন্দের অভিমত অনুসারে ভারতীয়রা যাদের দৃষ্টিতে বলবানের পদলেহক কার, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? তার মানে এটা প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের প্রাচ্য এবং পাশ্চাত্য থেকে। ঠিক আছে, এবং এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ইংরেজ রাজপুরুষ। ইংরেজ রাজপুরুষ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, বলবানের পদলেহক বলা হয়েছে ইংরেজ রাজপুরুষদের। পরবর্তী প্রশ্নে আসি। চিত্রা থেকে 4টে কবিতা এবং কবিতার নাম, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কবিতা থেকে দেখতে পাই। আচ্ছা, চিত্রা থেকে এটা হচ্ছে 9745 এর হচ্ছে বিষয়টা, মানে কোশ্চেন আইডি। আচ্ছা, কোশ্চেনে চলে আসি। কি বলছে কোশ্চেনটা, অপশনটা একসাথে দেখা হয়তো যাবে না, আচ্ছা দেখে নিচ্ছি। হাত ধরে মোরে তুমি লয়ে গেছো সৌন্দর্যে সে নন্দন ভুবি অমৃত আলোয়, এটা হচ্ছে প্রেমের অভিষেক। ঠিক আছে, তাহলে এরটা 4 নম্বর কোথায় আছে দেখুন, একটা বার করতে পারলেই কিন্তু আমরা মোটামুটি জেনে যাচ্ছি, একটা কিন্তু পেয়ে গেছি আমরা। এরটা হচ্ছে 4, বিয়েরটা দেখে নি। কেন নিয়ে এলে তব মায়া রথে তোমার বিজন নতুন এ পথে, বি হবে 2, অন্তর্যামী থেকে। যারা পড়েছেন তারা কিন্তু জানেন। তাহলে বিয়েরটা 2, তার মানে এখানেই কিন্তু আমি উত্তর বলে দিতে পারি যে 4 হবে। যদি আমার এটা থাকে, আমি যদি শিওর জানি যে এরটা 4-এর সঙ্গেই হবে, তাহলে কিন্তু আমার বাকিগুলো পড়ার প্রয়োজনও নেই, আমি একদম বুঝে গেলাম এরটা 4 মানে এটাই উত্তর। একটা বের করে আমি কিন্তু উত্তর বার করতে পারলাম। আচ্ছা, তাহলে বোঝা গেল এটাই অ্যান্সার হবে। সি এরটা 3, ডি এরটা 1। একবার দেখে নি। যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠ ধন দিতেছি চরণের আশিক, হ্যাঁ এটা সাধনা। আর হচ্ছে আজি মোরে করো দয়া এসো তুমি ওই অপার রহস্যময়, এটা হচ্ছে জ্যোৎস্নালোকে। তাহলে অপশন হলো 4 3 2 4 3 4 2 3 1, অর্থাৎ অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঘরে বাইরে উপন্যাস বিষয়ে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটা তথ্য নিচে সাজিয়ে দেওয়া রয়েছে এবং আমাদের ঠিকটা বার করতে বলা হয়েছে। সবসময় আপনারা যখন এই কোশ্চেন অ্যাটেন্ড করবেন, অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন, ঠিক করতে বলা হয়েছে না ভুল বার করতে বলা হয়েছে। ভুল বার করতে বলা এরকম প্রশ্নও কিন্তু আমাদের এসেছে, তাই এটা কিন্তু খেয়াল করতে হবে। আমাদের বোকা বানানোর জন্য কিন্তু এখানে করে দিতে পারে, যাতে এই বোকামিটা আমরা পরীক্ষা হলে গিয়ে না করি, তাই আমি আগে থেকেই কিন্তু আপনাদের সচেতন করছি। আচ্ছা, দেখে নি এর সঠিক উত্তর কি হবে। ধৈর্য রাখতে পারিনি দারোয়ানটাকে মেরেছি, দারোয়ানের নাম হলো ননকু, না দারোয়ানের নাম ননকু নয়। আচ্ছা, 1 সেকেন্ড, দারোয়ানের নাম ননকু, হ্যাঁ রাইট, দারোয়ানের নাম ননকুই ছিল। হুম, দারোয়ানের নাম হচ্ছে ননকু, হ্যাঁ ঠিক। পঞ্চুকে প্রায়শ্চিত্ত করতে হবে, তার কারণ তার স্ত্রী অপঘাতে মারা গেছে, না তার স্ত্রী অপঘাতে মারা যায়নি। সেই কবিতাটা তর্জমা নিয়ে আমাদের 4 জনের মধ্যেই লড়াই, কবিতাটার রচয়িতাকে ব্রাউনি, ঠিক। আচ্ছা, নেক্সট কি পেলাম দেখুন, যখন আমরা এ সি পেলাম না, তখন আমরা দেখুন বাকি অপশন কেটে দিতে পারি, তাহলে এ বি ডি হচ্ছে না, বিডি হচ্ছে না, এ সি মানে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখে নি ডিটা ঠিক কি ভুল। তিনি সাত্বিকতার ভরণ করতেন না, বিমলার এই উক্তিটি হলো তার বড়জা সম্পর্কে, না এটি উক্তিটা মেজজা সম্পর্কে হবে, তাহলে এটা ভুল। তাহলে সঠিক উত্তর আমরা কি পেয়ে গেলাম 3 নম্বর অপশন এ এবং সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হানাফি মোজাবো ধরে চিস্তি খাদান, ঠিক আছে, এইটা কোথা থেকে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ওই সৈয়দ আলাওলের পদ্মাবতীর ওই জায়গাটা, ওখান থেকে তার পরিচয় থেকে দেওয়া আর কি। এর সঠিক উত্তর হবে আশরাফ খান। ঠিক আছে, আশরাফ খান হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলছে, ঘৃত দধি দুধ বড়াই দহতে পেলাইব যোগিনী রূপে মো দেশান্তর লইব। ঠিক আছে, কি বলেছে এটা, অংশটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রয়েছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, তাহলেই আমরা উত্তর করতে পারবো। তাহলে ঘৃত দুধ দই ইত্যাদি নিয়ে সে যাচ্ছে যোগিনী রূপে মো দেশান্তর লইব। ঠিক আছে,
আনল কুন্তল কিবা তনু ত্যাগিব, কানহু লাগিয়া কিবা বিষ খাইয়া মরিব। অর্থাৎ এই সিচুয়েশনটা আমরা কি বুঝতে পারছি, যে রাধা পাগল হয়ে যাচ্ছে কৃষ্ণের জন্য এবং সে কোথাও মরিয়া হয়ে উঠেছে কৃষ্ণের দেখা পাওয়ার জন্য, এবং কৃষ্ণকে না পেলে সে সমস্ত কিছু ত্যাগ করবে এবং নিজের জীবন ত্যাগ করবে। কিভাবে? সে বিষ পান করবে। তাহলে এই ধরনের পরিস্থিতি কোন জায়গাতে ঘটেছে? যদি আমরা পড়ে থাকি শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে দেখবো জন্মখণ্ডে এরকম কোনো বিষয় নেই। ঠিক আছে, জন্মখণ্ড তাম্বুল খণ্ডে আমরা জানি যে সেখানে একটা প্রপোজাল রয়েছে, এই বিষয়টা রয়েছে, কিন্তু বংশী খণ্ড হবে সঠিক উত্তর। দেখুন, যাদের খুব ভালো করে পড়া নেই কিন্তু বিষয়টা আমরা জানি বংশী খণ্ডে কি ঘটেছে, তারাও কিন্তু উত্তরটা করতে পারবেন। তাহলে সব সময় কিন্তু পড়ে গেলেই উত্তর করা যাবে এটা নাও হতে পারে। হতে পারে আমরা গ্র্যাজুয়েশনের সময় শ্রীকৃষ্ণ কীর্তন কিছুটা পড়েছিলাম, তাতে আমরা জেনেছিলাম মোটামুটি কোন জায়গায় কোন কোন ঘটনা রয়েছে। সেই সেই চিন্তাধারার ভিত্তিতেও কিন্তু এই ধরনের উত্তর করে আসা যায়। তাই আমি আপনাদের বলি, অলওয়েজ 100% সিলেবাস শেষ করলেই যে পরীক্ষা দিতে বসতে হবে এর কোনো মানে নেই। এখানে অনেকটা ইন্টেলিজেন্সি কাজ করে। আপনি এতদিন যতটা পড়েছেন তার উপর কিন্তু ট্যাক্টফুলি হ্যান্ডেল করা যায়। এটা আমার মতে, পুরোপুরি আমার ধারণা, এবং আপনাদের হয়তো ভিন্ন ধারণা হবে, কিন্তু আমার মতে আমি এটা তাই বললাম। পরবর্তী প্রশ্নে চলে আসি। আচ্ছা, জীবন স্মৃতি থেকে দেওয়া হয়েছে ইউনিট 8। দেখা যাক কি দিয়েছে প্রশ্ন। জীবন স্মৃতি অনুসারে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করেছিলেন। আপনারা বঙ্কিমচন্দ্র অধ্যায়টাতে দেখবেন বা আরো অন্যান্য জায়গায় যে রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমচন্দ্রের বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল নানানভাবে, কিন্তু এখানে বলা হয়েছে দ্বিতীয়বার সাক্ষাৎ করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয়বার কোথায় সাক্ষাৎ করেছিলেন? দ্বিতীয়বার হচ্ছে কিন্তু এই যে বঙ্কিমচন্দ্র যখন হাওড়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সেখানকার বাসায় কিন্তু তার সাথে তার প্রথম দেখা হয়েছিল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পোয়েটিক্স গ্রন্থ অনুসারে, দেখুন আবার পোয়েটিক্স থেকে দিয়েছে, পোয়েটিক্স গ্রন্থ অনুসারে কি করতে বলেছে? প্যাথেটিক ট্র্যাজেডিতে নিচের কোন লক্ষণটা মুখ্যভাবে থাকে? এবার দেখুন, ট্র্যাজেডি বিষয়টা কি সেটা তো আমরা পোয়েটিক্স পড়তে গিয়ে বুঝেছি। নিশ্চয়ই সেখানে বিদ্বেষ, সরলতা, নৈতিকতা এগুলো হবে না। যারা আপনারা ভালো করে পড়েছেন তারা কমন সেন্স দিয়েও বুঝতে পারছেন। এবং প্যাথেটিক বিষয়টা কি বলতে চেয়েছে? তাহলে কিন্তু এখানের যে মূল উত্তর হবে সেটা কিন্তু আবেগ, তাই না? ট্র্যাজেডিতে আবেগের মাহাত্ম্য ভীষণ গুরুত্বপূর্ণ। করুণা, আবেগ, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। সেখানে কিন্তু সরলতা, নৈতিকতার এত নৈতিকতার দিক হলে সেখানে ট্র্যাজেডির বিষয়টা সেভাবে ফুটে ওঠে না। তাহলে এর সঠিক উত্তর হবে হচ্ছে আবেগ, অর্থাৎ অপশন 4। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলছে যে বুদ্ধদেব বসুর মতে কৃত্তিবাস কেবল বাল্মীকি রামায়ণের অনুকারক নয়, রামায়ণের কি হবে? কোনটা হবে? রামায়ণের বাংলার উপকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পূজারিণী কবিতায় পূজারিণীর সঙ্গে কোনটার তুলনা দেওয়া হয়নি? দেখুন, পূজারিণী কবিতাটা অনেকটা বড় একটা কবিতা। এই পূজারিণী কবিতা থেকে না প্রায় 2-3বার প্রশ্ন এসেছে মধুসূদন দত্তের। মানে ওদের টেন্ডেন্সি হচ্ছে এত বড় বড় কবিতা থেকে দেব যেখান থেকে আপনি খাবেন। তো এইরকম ধরনের প্রশ্ন ওখান থেকে কিন্তু দিচ্ছে, কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে, আমাদের কিছু অপশন নেই আমাদের হাতে। এর যে সঠিক উত্তর হবে, মানে যেটা তুলনা দেওয়া হয়নি বলেছে, কিন্তু চিরশুদ্ধ তাপস কুমারী এটা কিন্তু মানে রয়েছে, কবিতাতে রয়েছে। অনাদৃতা সীতাও রয়েছে, সাব্রষ্টা দেববালা রয়েছে, কিন্তু নীলপ্রিয়া দময়ন্তী এরকম কোনো কথা কিন্তু নেই। তাই সঠিক উত্তর হবে অপশন 4। পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, ইউনিট 1 থেকে মুখগহ্বরের কয়েকটি স্থান নিচে উল্লেখ করা হলো। মূর্ধা, স্নিগ্ধ তালু, আলজিও বা শক্ত তালু। কি বলতে বলেছে? সম্মুখ থেকে, মুখগহ্বরের সম্মুখ থেকে ক্রম অভ্যন্তরে স্থানগুলির ঠিক সজ্জাটি সংকেতক্রম করো। অর্থাৎ মানে বলতে চাইছে যে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, এই হচ্ছে বক্তব্য। দেখা এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4। কিরকম?
আগে হবে ডি, অর্থাৎ শক্ত তালু। শক্ত তালু, তারপরে কি আসছে? মূর্ধা। নিজের একটু ভাবুন, নিজের মুখগহ্বরটাকে চিন্তা করুন, উত্তর বেরিয়ে যাবে। বি কি আসছে? স্নিগ্ধ তালু। তারপরে আসছে কিন্তু মানে আলজিবা, যেটাকে আমরা বলি। তাহলে তাই না, প্রথমে একটু উপরের দিকটা ভাবুন, প্রথমে শক্ত তালু, তালুটা রয়েছে, ঠিক আছে। তারপরে যে আমরা উচ্চারণটা করছি সে জায়গাটা কি হয়ে যাচ্ছে? মূর্ধা। মূর্ধার পরে কি আসছে? মূর্ধার পরে আসছে কিন্তু স্নিগ্ধ তালু, তাই তো। নেক্সট আসবে আলজিহ্বা। তাহলে ডি এ বি সি হবে সঠিক উত্তর, অপশন 4। পরবর্তী প্রশ্নে চলে আসি। ইউনিট 5 ছোট গল্প থেকে। হাঁস দোয়ার শালকাঠের ক্রুশটি বহুদূর থেকে দেখা যায়। যেই সকল স্থান থেকে দেখা যায় বলে গল্পে বলা হয়েছে তার মধ্যে নিচের কোন তথ্যটা নয়? মানে কোন জায়গা থেকে দেখা যায় না? দূর সড়ক থেকে, সাগর ভাঙার উতরাই থেকে, নিমরার টিলা থেকে, অনেক গ্রাম থেকে। দূর সড়ক থেকে এরকম কোনো জায়গা কিন্তু নেই। তাহলে দূর সড়ক থেকে এটাই হবে সঠিক উত্তর, কারণ বাকিগুলো কিন্তু রয়েছে। তাহলে অপশন 1। পরবর্তী প্রশ্নে যাই। বিদ্যাপতির তু অগুণ গৌরব শীল শোভাব, সেহে লয়ে চরলিহু তোহই নাব। আচ্ছা, এইটা কোন পর্যায়ের পদ? এটা কোন পর্যায়ের পদ? তারপর কি বলছে? হঠ ন করিও কানহু কর মহি পার, সব তহ বড় থিকো পর উপকার। আচ্ছা, যদি আমরা নাও জানি না, আমরা বুঝতে পারবো কিরকম। এই জায়গাটা দেখুন, হঠ ন করিও কানহু মানে কানাকে বলছে, কর মহি পার, আমাকে মানে ছল না করে আমাকে তুমি পার করিয়ে দাও। সব তহ বড় থিকো পর উপকার, এটাই সব থেকে বড় উপকার, পর উপকার হবে। তাহলে পার করিয়ে দাও, এটা কোন জায়গায় আমরা বলতে পারি? নিশ্চয়ই প্রার্থনাতে হবে না, বর্ষা ভিসার হবে না, অভিসারে যাচ্ছে না। নৌকা বিলাস কিন্তু হবে, কারণ নৌকাতে চড়া মানে পার করিয়ে দেওয়া। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমরা ইন্টেলিজেন্সির মাধ্যমে করে আসতে পারি। আশা করি আমি বোঝাতে পারছি। পরের প্রশ্নে চলে যাই। উজ্জ্বল নীলমণির শৃঙ্গারভেদ প্রকরণ অনুযায়ী পৌর পূর্বরাগ। আবার একটা উজ্জ্বলমণি থেকে প্রশ্ন। পৌর পূর্বরাগ কি? পৌর পূর্বরাগ, পূর্বরাগের ভাগটা মনে রাখতে হবে, এবং কোন সময়? সঙ্গমের পূর্বে, সমর্থা রতিতে জাত পূর্বরাগ। তাই তো, পূর্বেই হবে স্বাভাবিক। সঙ্গমের পূর্বে, সমর্থা রতিতে জাত পূর্বরাগ। সঙ্গম মানে মিলন, মিলনের পূর্বেই নিশ্চয়ই পূর্বরাগ হবে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং কোন রতিতে? সমর্থা রতিতে, নিশ্চয়ই সাধারণী রতিতে নয়। তাহলে অপশন 3 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চর্যাগীতি থেকে কয়েকটি পংক্তি এবং কবিদের নাম দুটো তালিকায় দেওয়া রয়েছে। আচ্ছা, দেখে নি। এইটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চর্যাপদের পদগুলোকে ভালো করে পড়তে হবে, এবং তারই তবুও দেখুন, আমরা যদি এরকম ভাবেও পড়ি, বুদ্ধ নাটকের পদ কোন পর্যায়ে, মানে কে করেছেন, কোথায় রয়েছে, তাহলেও কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো। দেখুন, আমরা জানি বুদ্ধ নাটক সম্পর্কে বিনা পায়ের পদে রয়েছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে 4 হবে। যখন 4 জানলাম, তাহলে 2ও হবে না, 3ও হবে না, কেটে দিলাম, এরটা 4। নেক্সট হচ্ছে কি বলছে? বাক পদ। আচ্ছা, আরেকটা যদি খুব খুব কমন একটা পদ, আপনা মাসে হরিণা বৈরী। আপনা মাসে হরিণা বৈরী, অর্থাৎ এটা হচ্ছে ভুসুকোপা। কবিতা সিংহের একটি কবিতা রয়েছে হরিণা বৈরী, সেটা কিন্তু এই পদ থেকে ইন্সপায়ার হয়েই লেখা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমি এখানে জাস্ট বলে দিলাম। ঠিক আছে, তাহলে ভুসুকোপা। তাহলে সি এরটা হবে গিয়ে 3। এবার আমরা দুটো পেয়ে গেছি, তাহলেই তো আমরা বুঝে যাচ্ছি যে আচ্ছা, তার মানে এই দুটো, সি এরটা 3 বা এই দুটোর মধ্যে এখনো চলছে। এবার বাকিটা দেখে নি কি, সেটা হচ্ছে বাক পথাতীত কহিব কাহিব কিশো, এটা কি হবে? বিয়েরটা হবে একানুপা, এবং ডি অপশন, তার মানে পড়ে থাকছে 2 কুকুরিপা। তাহলে সঠিক উত্তর হবে অপশন 4। অপশন 4 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অচলায়তন অচলায়তন নাটক থেকে কিন্তু প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখে নি।
অচলায়তন নাটকটি সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটা তথ্য সাজিয়ে দেয়া হলো। অচলায়তন আমাদেরকে মেলাতে হবে। আচ্ছা, দেখে নি কি হবে। বলছে অচলায়তন প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে শ্রাবণ 1319 বঙ্গাব্দ। সঠিক কথা। নেক্সট কি বলছে, রবীন্দ্রনাথ অচলায়তন নাটকটি উৎসর্গ করেছিলেন শ্রীযুক্ত যদুনাথ সরকারকে। হ্যাঁ, যদুনাথ সরকারকেই তিনি উৎসর্গ করেছিলেন। সি বলছে অচলায়তন নাটকের উৎসর্গ পত্রটি প্রথম দেখা যায় প্রবাসী পত্রিকার মুদ্রণকালে। এ বি সি তিনটেই কিন্তু হচ্ছে। তাহলে দেখুন এ বি সি আমরা পেয়ে গেলাম, 3 নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের ছেলে ভুলোনো ছড়া রচনায় ছড়ার আগে ব্যবহৃত বিশেষণ 4টি। আচ্ছা, এই রবীন্দ্রনাথের ছেলে ভুলোনো ছড়া নিয়ে যে বিশেষণগুলো রয়েছে, এই ধরনের বিশেষণ অনেকগুলোই আমরা পাবো, কিন্তু এই 4টি বিশেষণ কিন্তু ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে, সেটাই কিন্তু ভাববার বিষয়। তাহলে ক্রম অনুযায়ী সাজাতে গেলে এর যে সঠিক উত্তর হবে সেটা প্রথমে হবে হচ্ছে গৃহচারিণী। গৃহচারিণী, মেয়েলি, তারপরে হচ্ছে অকৃতবেশা এবং অসংস্কৃতা, মানে DACB হবে সঠিক উত্তর। তাহলে আমরা শুধুমাত্র এরকম ভাবে পড়লে হবে না, এই বিশেষণগুলো পরপর পরপর কিভাবে তিনি উল্লেখ করেছেন সেটাও কিন্তু দেখতে হবে। নেক্সট প্রশ্নে যাই। অমূল্যধন মুখোপাধ্যায়, এটা খুব সোজা প্রশ্ন। আচ্ছা, অমূল্যধন মুখোপাধ্যায় বাংলা ছন্দের মূল সূত্র যে গ্রন্থ, সেখানে ছন্দ আলোচনায় যে পরিভাষা ব্যবহার করেননি, কোনটা ব্যবহার করেননি সেটা কিন্তু বলতে বলেছে। তিনি লয় ব্যবহার করেছেন, তিনি দল কথা কিন্তু করেননি, ঠিক আছে। চরণ অক্ষর সবকটাই ব্যবহার করেছেন। অপশন হবে হচ্ছে 2, কোনটা ব্যবহার করেননি। কখনো ভুল করে কোনটা ব্যবহার করেছেন ভাবতে বসবেন না কিন্তু, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 2। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট অ্যান্ড লাস্ট আজকের মতো, এরপরে পরের দিন আবার বাকি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। বলে দিই এটা যেটা দিয়েছে দেখুন, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে অপশন কোশ্চেন আইডি 9758। আচ্ছা, দেখে নি। বলছে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম্বা জগদীশ কাময়। এটা কি হবে? এটা কোনটার সাথে হবে? দৃষ্টি সৃষ্টি, নাকি সৌন্দর্যের সন্ধান, শিল্পের অধিকার, শিল্পে অনধিকার? যদি আমরা এই প্রবন্ধগুলো ভালো করে পড়ি এবং কি রয়েছে প্রবন্ধের বিষয়বস্তু সেটা যদি ভালো করে পড়া থাকে, তাহলে কিন্তু ইজিলি উত্তরটা করতে পারা যায়। এরটা যেটা হবে সেটা হচ্ছে সৌন্দর্যের সন্ধান, ঠিক আছে। তাহলে এরটা কি হলো? এরটা হচ্ছে সৌন্দর্যের সন্ধান, মানে এটা আমরা পাচ্ছি, এরটা হচ্ছে 2। দেখুন এরটা 2 শিওর জানলেই কিন্তু আমরা উত্তর জেনে যাচ্ছি যে অপশন 2 হবে সঠিক উত্তর, তাই তো। তারপর একটু দেখে নি। এরি বেরি তেরি চাইলো, এরি বেরি তেরি চাইলো, তাকানো বা কিভাবে দৃষ্টি, তার মানে আমরা দেখুন এখানে চাইলো বলছে, এবং দৃষ্টি সৃষ্টি প্রবন্ধটা যদি পড়ি সেখানে আমরা দেখব যে বিলাসী দৃষ্টি, কাজের মানুষের দৃষ্টি কিরকম হতে পারে, হ্যাঁ, একজন চাষার দৃষ্টি কিরকম হতে পারে, ইত্যাদি বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। তাহলে এরি বেরি তেরি চাইলেও এখানেও দৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে, তাই বি এরটা হবে হচ্ছে অপশন 1, ঠিক আছে। নেক্সট হচ্ছে পানি পিয়া কা ফিরো ঘর ঘর সায়র বাড়ি। পানি পিয়া কা ফিরো ঘর ঘর সায়র বাড়ি, এটা হচ্ছে অপশন 3। অপশন 3 হবে সঠিক উত্তর। ধীরে ধীরে পথ ধরো মুসাফির, এটা হচ্ছে শিল্পে অনধিকার, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? 2-1-3, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। 150টা প্রশ্ন রয়েছে, বাকি 25টা প্রশ্ন নিয়ে আমি পরের দিন আলোচনা করব। আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনাটা আপনাদের উপকার দেবে। সামনে পরীক্ষাকে মাথায় রেখেই এই সমস্ত প্রচেষ্টা আমার। অবশ্যই প্রত্যেকে ক্লাসটা দেখবার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকের জন্য ক্লাস, কিন্তু আপনারা ক্লাসটা আমি দেখেছি 20 জন কি 25 জন হয়তো দেখেন, কিন্তু সেটা নিয়ে আমার কিছু বলার নেই, পুরোটাই আপনাদের বিষয়। কিন্তু আমি বলবো প্রত্যেকে যদি না দেখেন
তাহলে আমার এই প্রচেষ্টার কোনো মানে হয় না। কিন্তু যারাই যারাই দেখছেন না কেন, তারা কিন্তু এর যে উপকারটা সেটা অবশ্যই পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে বেরোনোর পর নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা আমার ব্যক্তিগত ধারণা। নিজে পাশ করার সূত্রে আমি এই মানে অভিজ্ঞতাগুলো গ্যাদার করেছি যে এইভাবে এইভাবে না খাটলে, না প্রচেষ্টা করলে কখনোই কিন্তু উন্নতি করা সম্ভব নয়। ঠিক আছে? যাই হোক, আর কি ধরনের আলোচনা চাই, কি ক্লাস চাই? সামনে পরীক্ষা চলে আসছে, তাই বেসিক্যালি ওই বই ধরে লাইন বাই লাইন বোঝানোর মতন অবস্থা এখন নেই। অবশ্যই এই পরীক্ষাটা হয়ে যাক, এবং তারপরে সিলেবাসটা যদি সেম থাকে বা যাই থাকুক না কেন, আমি সেটাকে তখন ধরে ধরে অবশ্যই বলার চেষ্টা করব। কিন্তু এখন কিন্তু আমাদের পরীক্ষা দিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে পিওয়াইকিউ যেগুলো রয়েছে রিভাইজ দিতে হবে। ঠিক আছে? আশা করি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই দেখবেন। ধন্যবাদ সকলকে।